প্রিয় দর্শক, রূপসীমালা টেলিভিশন নিয়মিত অনুষ্ঠান। আজকের বিষয়বস্তু হলো ভারত পাকিস্তান যুদ্ধ। সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো রূপসীমালা টেলিভিশনের ডিপ্লোম্যাটিক এডিটর আব্দুল খালেক খন্দকার। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি আমরা ভালো আছি। তো আমি আপনার কাছে আজকে একটু প্রশ্ন রাখবো, সেটা হলো, যেহেতু আপনি ডিপ্লোম্যাটিক কাজ করেন, তো যেহেতু এই জিনিসটা আমরা গতকালকে রাত্রে ভারত এবং অলরেডি পাকিস্তানের উপরে বিমান হামলা করছে। সেই বিমান হামলায় পাকিস্তান বলছে যে তাদের 24 জন লোক নিহত হয়েছে এবং তারা ভারতের 5টা বিমান বিরোধী করছে। আর ভারত দাবি করছে 80 জন লোক মারা গেছে, 70 জন মারা গেছে, 80 জন মারা গেছে। কিন্তু শেষ মুহূর্তে ভারত স্বীকারোক্তি দিছে যে তাদের 4টা বিমান মানে ওরা নষ্ট করতে পারছে। এখন আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় অলরেডি পাকিস্তানের ভারতের যে পাইলট, যুদ্ধ বিমানের পাইলটও তারা গ্রেফতার করতে পারছে পাকিস্তান। এখন এই যে যুদ্ধটা আপনি কোন দৃষ্টিতে দেখেন? না, ধন্যবাদ। আমাদের রূপসী বাংলার নিয়মিত আয়োজন এবং আমাদের আজকে খুবই একটা ক্রুশিয়াল বিষয় যে ভারত পাকিস্তান যুদ্ধ, দুইটি পারমাণবিক অস্ত্রধারী দেশ এবং প্রতিবেশী, তাদের মধ্যে যে যুদ্ধ, এটা সারা বিশ্বে উদ্বিগ্নতা সৃষ্টি করেছে। তো এই যুদ্ধটা আসলে কাম্য নয়, কারোর কাম্য নয়। তবে আপনি যে বললেন যে গতকাল রাতে এবং সহসা হঠাৎ করে চোরের মতোই বলা যায়, পাকিস্তান বলতে চোরের মতো, এবং আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প বলতেছে যে এটা ভারতের জন্য লজ্জা। এভাবে লজ্জাকর ভাবে আক্রমণ করে সেখানে পাকিস্তান বলছে 26 জন নিহত করেছে এবং 40 অধিক আহত হয়েছে এবং এর মধ্যে শিশু রয়েছে। তো এই বিষয়টা আসলে এটা একটা আমাদের যুদ্ধকে আমরা পরিহার করা উচিত। আমরা যুদ্ধকে সবসময় নাই বলবো, নেগেটিভ কথাই বলবো যুদ্ধ সম্পর্কে, যুদ্ধকে আমরা কখনো বলবো না। তো আসলে এই বিষয়টা খুবই দুশ্চিন্তাজনক। সেটা আপনি যেহেতু মানে আপনার আন্তর্জাতিক এবং ডিপ্লোম্যাটিক যে যারা আছে তাদের সাথে আপনার যে একটা মানে যোগাযোগ, এই যে যুদ্ধটা, এটা কি শুধু খালি ভারত পাকিস্তানের না সারা বিশ্বের মানুষের? দেখুন, যুদ্ধ যদি আমরা জানি যে যুদ্ধ আগুন যদি লাগে, আগুনের তাপ ছড়িয়ে পড়ে, এই আগুনের তাপ আমাদের সাউথ এশিয়ান, আমাদের সাবকন্টিনেন্টের মধ্যে তো থাকবেই। এর মধ্যে আজকে রাশিয়া বিবৃতি দিচ্ছে। রাশিয়া বলছে যে না, পাকিস্তান ইন্ডিয়া দুইটি আমার আপন লোক, দুজনের সঙ্গে সুসম্পর্ক আছে। তো এই যুদ্ধটা কাম্য নয়। আমি উভয়ের মধ্যে মধ্যস্থতা করতে পারি, কারণ এখানে কারোর পক্ষে সমর্থন সম্ভব নয়, মধ্যস্থতা করতে পারি। আর যুদ্ধ আক্রমণের পরে তারা 25 মিনিটে 24টি, আমরা জানি যে 24টি সেখানে মিসাইল নিক্ষেপ করেছে এবং বিভিন্ন জায়গায়, এবং তারা যে সেখানে ধ্বংসাত্মক চালিয়েছে এবং একটা মসজিদকে গুড়িয়ে দিয়েছে। পাকিস্তান কিন্তু ভীত হয় নাই, ভীত হয় ব্রাঞ্চ উল্টা কিন্তু ভারতেই কিন্তু ভীত হচ্ছে। ভারতেই কিন্তু তাদের নিজেদের মধ্যে কিন্তু অলরেডি গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। মানে আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানে যেমন আপনার মিডিয়াতে যেটা আসছে, যে দেখলাম যে ভারতের যে যারা হিন্দুত্ববাদী যে নেতা আছে তারাই বলতেছে যে ভারত পাকিস্তানের যে যুদ্ধটা, এই যুদ্ধটা কিন্তু তাদের জন্য বিরাট ক্ষতিকর। হ্যাঁ, তাদের জন্য বিরাট ক্ষতিকর। কারণ একটু আগে আমরা যে দেখলাম যে সেখানে রাফায়েল বিমান, যে ফ্রান্সের রাফায়েল বিমান আর রাশিয়ান বিমান আছে, এবং আরেকটা হলো আপনার ড্রোন যে ভূপাতিত করেছে, তাতে কয়েকশো মিলিয়ন ডলার ভারতের ক্ষতি হয়েছে। এবং সেখানে বর্ডার এলাকায় পাকিস্তানের আক্রমণে 10 জন ভারতীয় লোক মারা গেছে বলা হচ্ছে। তো এখন এই যুদ্ধটা আমাদের জন্য এটা একটা কলঙ্ক। আমরা জানি এটা তো সারা বিশ্বের জন্য কলঙ্ক। কারণ ভারত পাকিস্তান যুদ্ধ হলে তো আমি যেটা মনে করছি, ভারত পাকিস্তান যদি যুদ্ধ হয় তাহলে তো ধরেন মানে এশিয়ার ভিতরে কোনো রাষ্ট্র বাকি থাকার কথা না। কারণ কি, যেহেতু মানে হিন্দু এবং মুসলিম রাষ্ট্র,
ভারত কিন্তু সর্বদাই তারা মানে ধরে নিচ্ছে যে তারা হিন্দু রাষ্ট্র, পাকিস্তান তো মুসলিম রাষ্ট্র, পাকিস্তান তো হিন্দু রাষ্ট্র না। জি, তাইলে তো এখন মুসলমান আর হিন্দু মানে এই দুইটা এই যে একটা রেশাল যে একটা সেগ্রিগেশন, যে রিলিজিয়াস ডিসক্রিমিনেশন, এটা যদি হয়, এটা হলে যুদ্ধটা আমার মনে হয় যে শুধু ভারত আর পাকিস্তানে থাকবে না। কারণ আপনি জানেন পৃথিবীতে প্রায় 57টা মুসলিম দেশ আছে, মুসলিম কান্ট্রি আছে, আর পৃথিবীতে হিন্দু দেশ একটাই, সেটা হলো শুধু ভারত। শুধু ভারত। তো সুতরাং এই যে আক্রমণটা, এটা কোনো যুদ্ধসুলভ আক্রমণ নয়, রাত্রের অন্ধকারে, এবং টার্গেট করছে পাকিস্তান, বা বলছে যে এটা সরাসরি টার্গেট করেছে নিরীহ মানুষের উপর। তো পেহেলগামে যে ইয়েটা আপনার সন্ত্রাসী হামলাটা হয়েছে পেহেলগামে, সেটা ভারতের অংশে হয়েছে, কিন্তু ভারতের সার্বভৌম দেশের মধ্যে এভাবে ক্ষেপণাস্ত্র আঘাত করে সেখানে নারী শিশু সহ সাধারণ মানুষ হত্যা করা, এটা যে কোনো দেশের জন্য এটা লজ্জাজনক। পাকিস্তানের জন্য এটা লজ্জা। তারা প্রতিশোধের জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠেছে, এবং তার প্রতিশোধ নিলে ভারত কি করবে, তারাও হয়তো আগ্রাসী হয়, তাহলে আপনার ওই শঙ্কায় যে তাহলে এই যুদ্ধ একটা ভয়াবহ আকার ধারণ করার সম্ভাবনা আছে। তবে ডোনাল্ড ট্রাম্প আক্রমণের পরে গতকালই উনি বলেছেন, গত রাত্রে ডোনাল্ড বলছেন ভারতের একটা লজ্জাজনক আক্রমণ ভারতের এটা। আর পাকিস্তান বলছে যে এটা যে ধূর্ত কাপুরুষ শত্রুর কাজ, যা ধূর্ত এবং কাপুরুষ শত্রু যে হয় সেইভাবে সে চোরাগুপ্ত হামলার মতো এটা করেছে, এটা তার ভারতের উচিত হয়নি। আপনি তো বললেন যে রাশিয়া বলছে যে সে এটা সমাধান করতে মানে মধ্যস্থতা করতে পারে, সে দুই দেশই তার বন্ধু হিসেবে বলতেছে। কিন্তু এর আগে কিন্তু এই যে আপনার কাশ্মীরে যে হামলাটা হলো, কাশ্মীরে যে পর্যটকরা মারা গেল, কিন্তু এর আগে কিন্তু পাকিস্তান কিন্তু বলছে যে এটা আমরা কোনোভাবেই আমরা করি নাই, এবং প্রয়োজনে তারা আন্তর্জাতিক ভাবে তারা তদন্ত চাচ্ছে। তাইলে কেন আবার সেই ভারত আবার পাকিস্তানের উপরে হামলা করলো? সেইটাই এখন বক্তব্য, সেইটাই কথা, যে সেখানে বলেছে আন্তর্জাতিক তদন্ত হবে এবং নিরপেক্ষ তদন্তের পরে তারপর সিদ্ধান্ত নেওয়া, কিন্তু ভারত সেখানে একতরফাই আক্রমণ করে বসলো। এটা তো কোনো, এবং বিশেষজ্ঞরা বলছেন যে ভারত কোনো দেশের সঙ্গে, পার্শ্ববর্তী কোনো দেশের সঙ্গে তার সুসম্পর্ক নাই, এবং এই কারণে এই যে হামলা করে অতর্কিত রাতের আঁধারে হামলা করে যে সাধারণ নিষ্পাপ শিশু তো আর সেখানে সন্ত্রাসী হামলা করেন, তো এই শিশুদের বা নারীদের হত্যা করা, এটা ভারতের আরো সে একঘরে হয়ে যাওয়ার একটা পরিস্থিতি তার সৃষ্টি হয়ে গেল, এটা বিশেষজ্ঞরা বলা বলি করছেন। এখন এই যে পরিস্থিতিটার ভিতরে আমরা যদি মনে করি যে আজকে ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধলো, এখন বাংলাদেশ, এদিকে মায়ানমার, এদিকে হলো আপনার পাকিস্তানের সাথে আছে আফগানিস্তান, তাই না, এরপরে আছে ইরাক, ইরান, তারপরে আপনার কুয়েত, এরপরে হলো পুরো মিডল ইস্ট, আপনার দুবাই আছে, কাতার আছে, মিশর আছে, হ্যাঁ মিশর আছে। এখন এইভাবে করতে গেলে তো দেখা গেছে পরপর মানে একই রাষ্ট্রে মানে পরবর্তীতে পুরা ভারতের উপরই টোটাল হামলাটা এসে পড়বে। এটাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, এটা আপনার কথাটাকে এটা উড়িয়ে দেওয়া সম্ভব নয়। আপনি যেটা বলেছেন এই স্পেকুলেশন, ওইদিকে কিন্তু সবই মুসলিম রাষ্ট্র, সবই মুসলিম, পশ্চিমে সবগুলি রাষ্ট্রই কিন্তু। আমি তো বললাম ওই জন্য যে 56-57টা মুসলিম দেশ এবং জনসংখ্যা 100 কোটি 200 কোটির মতো। এখন এই যদি ভারত যদি এরকম মানে গোলামি করে এবং উগ্র হিন্দুত্ব যদি নিয়ে আসে, মুসলমান রেশিয়াল যদি করে, তাহলে দেখা যাবে যে ভারতের কপালে, আমার মনে হয় যে ভারতের কপালে ভালো কিছু নেই। তার কারণ হলো যে ভারতের একটা ঘন বসতিপূর্ণ একটা দেশ, যে দেশের শুধু ঘন বসতি না, আমি কলকাতা গেলাম, সেখানে আমাদের ঠিক সেম বাংলাদেশের মতো রাস্তাঘাট এবং মানে জনসংখ্যা এরকমই বাংলাদেশের মতো নেই, এত জনসংখ্যা, এত মানে সেই রাষ্ট্রে যদি শুধু খালি যেমন আপনার যে এই এক উসিলে কিন্তু বহুত মুসলমানদের উপরে তারা আক্রমণ করছে, মুসলমানদের বাড়ি ঘর এখনো কিন্তু পোড়া দিচ্ছে। তাইলে এখন ভারতের আসলে মূল উদ্দেশ্যটা কি? ভারত কি কারোর কথা মানবে না? তারা কি কোনো জাতিসংঘের কথা মানবে না? বা যেমন আপনার আমেরিকা বলছে তাদের কথা মানবে না? না, তারা শুধু নিজেরাই নিজের শক্তি প্রয়োগ করে দেখাবে যে আমরা আমাদের শক্তি আছে। এইরকম একগুঁয়েমি যারা করে, ইতিহাসের সাক্ষী, ইতিহাস বলে তাদের পতন হয়, সে তাদের চিহ্ন থাকে না পৃথিবীতে। একগুঁয়েমি
কোনো জাতির জন্যই ভালো না, কোনো ব্যক্তির জন্যই ভালো না। তবে আপনি ঠিকই বলেছেন যে আজকাল দেখা যাচ্ছে ইদানিং যে ভারতের যে বর্তমান বিজেপি সরকার আছে সে খুবই কট্টরপন্থী, এবং তিনি যেটা করছেন এটা তিনি আগুনে, আমার মনে হয় যে তিনি আগুনে হাত দিয়েছেন। পাকিস্তানকে আক্রমণ করার অর্থ, আর এইভাবে ডাস্টার্ডলি কাপুরুষোচিত এইভাবে তো আপনার এটা কোনো ক্রমে কোনো জাতি কোনো দেশ এটা মেনে নেবে না এবং ভালো বলছে না। তবে আমি যেটা মনে করি যে ওরা যেভাবে আপনার সেই আক্রমণটা করলো, কিন্তু এই আক্রমণের পরিপ্রেক্ষিতে যদি এখন যদি প্রতিনিয়ত যদি পাকিস্তান যদি হামলা করে, তাহলে পাকিস্তানের তো অন্য কেউ কিছু বলার থাকতেছে না। পাকিস্তান আজকে তারা এখন পাকিস্তান যদি ধরেন ওরা তো করছে গোপনীয় ভাবে, এখন পাকিস্তান প্রকাশ করলো যে ঠিক আছে আমি হামলা শুরু করলাম, তখন কি করবে? প্রকাশই করবে। পাকিস্তান আজকে তারা পরিষদে তারা তাদের লেজিসলেশনে মিটিং করেছে আজকে, এবং তারা একটা রাজনৈতিক ভাবে এটা সিদ্ধান্ত নিচ্ছে যে এখন তাদের ভারতের উপরে হামলা করা এখন তাদের জন্য বৈধ এবং হালাল। এবং এই যে বিলওয়াল যে পিপলস পার্টির যে উনি বলেছে, বেনজির ভুট্টোর ছেলে এবং তার মেয়ে, এরা বলেছে একত্রে, এরা বলেছে যে না, এটা আমাদের জন্য এখন বৈধ ভারতকে আক্রমণ করা, এবং সেখানে ভারতের সেনাবাহিনীকে এবং ভারতের রাজনৈতিক সমস্ত দল বলছে আমরা সেনাবাহিনীর পাশে আছি এবং এই প্রতি উত্তর করা আমাদের জন্য এটা বৈধ এবং হালাল। তাহলে এখন যে কোনো মুহূর্তে পাকিস্তান একটা বড় ধরনের আক্রমণ যদি চালাতে পারে, চালালে ভারতের এই যে কয়েকটা বিমান ধ্বংস হলো, সীমান্তে আরো 10 জন লোক মারা গেল ভারতের, আবার যদি এরকম একটা বড় আক্রমণের শিকার হয় তাহলে ভারতের একটা ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এটা এই আপনার কথা মতো এই বিদ্বেষী যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা বুঝতে পারছেন। তবে একটা জিনিস এখানে আমরা বলতে পারি, দেখুন আমি আগে বলেছিলাম, আমি জানি কেমন জানি মনে হয় যে আমার কাছে যেটা মনে হয় যে সেও মানে মোদী চাচ্ছে যে মুসলিম মানে হিন্দু মুসলিম এটা যুদ্ধ হোক, কিন্তু অন্য ভারতের যে অন্যান্য যারা হিন্দুত্ববাদী নেতা আছে অনেকেই সেটা বলতেছে যে মোদী এটাকে ইচ্ছাকৃত ভাবে এই যুদ্ধটা বাঁধাইতেছে। না, এটা আপনার তো এই সভ্য যুগে সভ্য জগতে এটা তো কাম্য নয়। এবং আপনি বলছেন এটা যদি মোদী সত্যি ভাবে বা তা করে, ওই ভারতের থেকেই সে, আপনি বলছেন যে সেখান থেকেই সমর্থন পাবে না, তাহলে তাদের কপালে খারাপই আছে। কারণ মিস্টার মোদীর জানা উচিত এই ভারতবর্ষ কিন্তু মুসলমানেরাই শত শত বছর নাকি রাজত্ব করেছে। সুতরাং এখন এই যে সভ্য জগতে এসে যে এই যে করছে এটা এটা খ্যাপাটে বলা যাবে। এবং দেখুন যে বলা হয় যে ডোনাল্ড ট্রাম্প সেই নাকি খ্যাপাটে, সেই নাকি, কিন্তু তার মুখ দিয়ে কথা বের হচ্ছে যে ভারত লজ্জাজনক ভাবে, ইট ইজ এ shame for India to attack such dastardly at night and kill innocent children and women and people. It is not the ethics of any war. It is not ethics any war, and they didn't target on a military establishment. যদি যুদ্ধ হতো তার সাহস থাকে তো মিলিটারি যুদ্ধ করো বা ডিক্লেয়ার করে যুদ্ধ করো, তা নয়। কিন্তু এখন পাকিস্তান বলতেছে যে তারা ডিক্লেয়ার করে যুদ্ধ করবে, এবং তারা দাবি করতেছে যে তারা সীমান্তে ওখানে একটা ব্রিগেড, ভারতের একটা সেনা ছাউনি উড়িয়ে দিয়েছে অলরেডি। বুঝতে পারছেন তো? সেটা তো তারা মানে অলরেডি ছবিও দেখাচ্ছে। তাহলে এই পরিস্থিতির কারণে, এই পরিস্থিতিতে এটা আমাদের এই খুবই একটা এখন আমি ন্যাক্কারজনক না যে জিনিসটা একজন পাইলটের তো সেই হচ্ছে একটা মানুষ। জি, এখন তার তো জীবন সম্পূর্ণ, জীবন এর আগেও কিন্তু আগের যুদ্ধ পাইলটকে বন্দী করেছিল, তারপর তাকে ফিরিয়ে দিয়েছে। কিন্তু এবার এতগুলো লোক হত্যা করছে, যদি ভারতের কথাই যদি সত্যি হয় 70 জনকে হত্যা করে থাকে, এরা তো নিরীহ মানুষ। এইবারও তো পাকিস্তানে অলরেডি পাইলট থেকে আটকাইতে তারা মানে পারছে। এখন সেই একাধিক পাইলট, একজন এবার যদি 5টা বিমান ভূপাতিত করে তাহলে কয়েকজন পাইলটকে, তারা একজনকেই শুধু দেখাচ্ছে, বাকিদেরকে এখনো দেখাচ্ছে না, কারণ এটা তো তাদের একটা গোপনীয় ব্যাপার। কিন্তু তারা তো ধরেন এখন এদেরকে তো জিম্বি করে, এখন তারও তো ফ্যামিলি আছে। অবশ্যই যুদ্ধ করে
একটা দেশের জন্য যুদ্ধ করে কি মানে খালি খালি যুদ্ধ গিয়ে তো তারও তো একটা জীবন সন্ন্যত হওয়ার পথে। কারণ এই যে আমরা বিমানগুলি মধ্যে হলো, তো এই বিমানে তো পাইলটও তো নিহত হতে পারে, মানে সেটা তো এখন মতো নিশ্চিত কেউ দিতে পারতেছে না যে পাইলট কোনোভাবে বাঁচতে পারছে কিনা। শুধু পাকিস্তান দেখাইছে, আর বাকিগুলো তো দেখায় না, এখন বাইরেও ফেলাতে পারে, তাই না? এখন আমার যে ধারণা, কারণ কি এই ধরনের ঘটনার জন্য এটা তো সারা বিশ্ববাসী, আমি যেটা মনে করি বিশ্ববাসী এখন কেন নীরব রয়েছে, জাতিসংঘ কেন নীরব রইল? ভারত যেমন গতকালকার যুদ্ধ হামলা করলো, কারণ আজকে তো অলরেডি আন্তর্জাতিক ভাবে মানে জাতিসংঘ সরাসরি বলতে পারে যে ভারত তুমি আর যদি কোন রকম নাক গলাও তাহলে আমরা তোমার সাথে থাকবো না, এবং তোমাকে জাতিসংঘ থেকে আমরা তোমাকে বাদ দিতে বাধ্য। এই ধরনের একটা কঠোর পদক্ষেপ, কোনো কঠোর কিন্তু পদক্ষেপ নেওয়া উচিত ছিল। হ্যাঁ, they should have taken this type of হোক। সে আমার কথা হলো যে একজন মানুষ, হিন্দু দীক্ষা মানে সে তো মানুষ, অবশ্যই। এখন আপনি মুসলমানদের উপরে আক্রমণ করবেন হিন্দু দীক্ষা, কিন্তু আপনার হিন্দুকে মারা যাবে না? অবশ্যই যাবে, যুদ্ধ করে তো উভয় পক্ষে মারা যাবে, হিন্দু মুসলিম তো তখন তো আর এটা ইয়া থাকবে না, গ্রহণ থাকবে না। যেমন আমরা বলছি যে ওখানে মুসলমান মারছে পাকিস্তানে, হিন্দুরা বলছে যে মানে ইন্ডিয়া থেকে যে বিমান গিয়া ওখানে 70-80 জন লোক মারা গেছে, তো সেখানে হিন্দু তো থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই থাকতে পারে, মানুষ তো সেখানে তো আর বাদ বিচার নাই, সব তো মুসলমান না, ওখানে বৌদ্ধ থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, কিন্তু ভারতে মারা গেছে সেখানে তারা বলছে যে তাদের এখানে মুসলমানও আছে, হিন্দু আছে। এখন এই যে মারামারিটা, এই মারামারিটা তো আমি মনে করি যে এই মারামারিটা কারোর জন্য কাম্য না, এটা অভিশাপ। দেখুন, যুদ্ধ যে অভিশাপ, অতীতের যুদ্ধ ছিল যে আপনার সৈন্যদের মধ্যে সীমাবদ্ধ ছিল। ইন ওল্ডেন ডেজ war was confined in the soldiers and soldiers fought in olden times, but in modern times open যুদ্ধ করছে। হ্যাঁ, open যুদ্ধ করছে। আর modern times এখানে আপনার যে men, women, children, innocent people are killed indiscriminately, নির্বিচারে তাদের হত্যা করা হয়। মানুষ, পুরুষ, মহিলা, নারী, শিশু, সবাইকে শিশু নির্বিচার হত্যা করা হয়। তাহলে দেখুন, একজন বিশ্লেষক তিনি বললেন যে তাহলে কি নরেন্দ্র মোদী ওই পেহেলগামে আক্রমণের ওই ঘটনার পরে সরাসরি চলে গেছে ইয়ার কাছে, মিস্টার নেতানিয়াহুর কাছে? তাহলে কি সে শিশু মারার সবক নিয়ে আসলো নাকি? এখানে শিশু হত্যা করে আসি, সে শিশু হত্যা শুরু করে। এখন তো তাদের টার্গেটটা এটাই বোঝা যাচ্ছে। তো শিশুরা কি করেছে? তো তাদেরকে কেন, তারা কি যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদেরকে কেন হত্যা করলো? এবং পাকিস্তানের সার্বভৌম দেশ, হ্যাঁ, আন্তর্জাতিক আদালত সে বিচার হোক, যেহেতু যেটা ইন্টারন্যাশনাল এখন বিষয়টা হয়ে গেছে, ইন্টারন্যাশনাল সে বিচার চেতে, যদি না হয় তারপরে সে ব্যবস্থা নিতে পারে, কিন্তু সে বিচার না চেয়ে সেখানে নারী শিশু হত্যা করলো, এবং একই পরিবারে সেখানে 10 জন মারা গেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যত বোঝা যাচ্ছে ইসলামের ইতিহাসে যুগে যুগে এমনি ভাবে কিন্তু মুসলমানদের উপরে বিধর্মীরা আক্রমণ করছে, এবং মুসলমানদেরকে শেষ মুহূর্তে তারা মানে মেরে ফেলার জন্য বহুত ভাবে চেষ্টা করছে, মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য পরিশ্রম করছে। তাহলে আমরা যুগে ইসলামের ইতিহাসে যে ইতিহাস কিন্তু এখনো সেটাই দিয়ে বাস্তবায়ন। মানে এখন পাকিস্তান কিন্তু বলছিল যে প্রয়োজনে তারা আন্তর্জাতিক ভাবে তদন্ত করে দেখার জন্য, কিন্তু দেখা গেছে ভারত সেটা করে না করে সরাসরি আক্রমণ করে বসছে। তাইলে ওই যে ইতিহাসে যেটা প্রমাণ করে, ওই ইতিহাসের পুনরাবৃত্তি, হ্যাঁ, ইতিহাসেই সেটা প্রমাণ করে যে বিধর্মীরা কখনো কোনো কিছু মানে না। কিন্তু এটাও তাদের ভাবা উচিত, ইতিহাস এটাও বলে, দেখুন যে বদরের যুদ্ধে মাত্র কয়জন ছিল? 70 জন। হ্যাঁ, আর সেখানে ছিল 3000। বুঝতে পারছেন? তো দেখা গেল যে সে যুদ্ধে কিন্তু যে বাতিল, যে সেখানে তো মুসলমানরাই জয়। আবার দেখুন, আপনি যদি তার পরেও ইতিহাসে দেখেন আপনি যে আমাদের খালিদ বিন ওয়ালিদ, যে সমস্ত যে যোদ্ধারা ছিলেন, তার যদি 3000 থাকে, তাদের প্রতিপক্ষ ছিল মনে করেন যে 3 লাখ, এরকম ছিল। কিন্তু দেখা গেছে যে সত্যি বিজয়ী হয়েছে ওই 3,00,000-3,000-এর সঙ্গে পারে নাই। তো এখন ভারত ভাবছে যে তার হাতে হয়তো অত্যাধুনিক অস্ত্র আছে, এখন বা তার জনসংখ্যা বেশি, হয়তো তাদেরকে কাবু করবে, কিন্তু পরিস্থিতি এমন না হতে পারে। সেটা আল্লাহ ভালোই করুক। আমরা যেটা মনে করি যে
আশা করব যে তারা এই যুদ্ধ খেলাটা বন্ধ করবে, এটাই আমাদের যে আমাদের এই যে আমাদের আমাদের মেসেজ, যে আমরা বলবো যে ওয়ার ইজ এ কার্স ফর হিউম্যান সিভিলাইজেশন। ইন ওল্ডেন ডেজ war was confined among soldiers, but in modern world man, women, children, innocent people are killed indiscriminately. The landmarks of civilization that men have built by the labor of hundreds of years are reduced to dust in a moment. এই যে মুহূর্তের মধ্যে শত শত বছরের প্রচেষ্টায় মানুষ যে সভ্যতার চিহ্নগুলো গড়ে তুলেছে, মুহূর্তের মধ্যে সেগুলো ধূলিসাৎ হয়ে যাচ্ছে। শস্য শ্যামল প্রান্তর, সুরম্য হর্ম, কত বড় রাজপ্রাসাদ, সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, নির্বিচারে মানুষ হত্যা হচ্ছে। এবং এটা যদি বড় যুদ্ধ বা ইন্ডিয়াতেও যদি ভারত যেভাবে হাঁটছে আপনার কথা অনুযায়ী, যদি ভারতের যদি লোক মারা যায় সেটা আমাদের কষ্ট হবে, সে যে ধর্মই হোক না কেন। একজন মানুষ একজন নেতা যদি বাড়াবাড়ির কারণে যদি একটা জাতি ক্ষতিগ্রস্ত হয়, সেটা আমরা কামনা করতে পারি। তাই আমরা চাই যে ইসলামের দৃষ্টিতে তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে আপনি কখনো কোন মানুষকে অনার্থে কোন কারণবশত, যে কোনো ধর্মেরই হতে পারে, কিন্তু আপনি অনার্থে তার উপর আক্রমণ করবেন না। এবং সে হইতে পারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা ইহুদি, নাসারা, যেটাই হোক না কেন। আপনি মুসলমান হয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনি কখনো বিনা অপরাধে তাকে কখনো কোনো কিছু করবেন না প্রয়োজনে। এবং অপরাধ করলেও কিন্তু বলা হয়েছে ক্ষমা হইলো তো একটা মহত্বের গুণ। আপনি আপনার অপরাধ করলেও কিন্তু আপনি যদি ক্ষমা করে দেন, তাহলে সেটা সে যে কোনো ধর্মেরই হোক, কিন্তু ক্ষমা করা দিলে সবচেয়ে মহৎ। এই ক্ষমাটা তো মনে হয় না যে ভারত এই ধরনের কোনো চিন্তা করে, চিন্তা করছে বলে মনে হয়। কিন্তু পাকিস্তানে কিন্তু শুরু থেকে কিন্তু চিন্তা আছে। পাকিস্তান প্রথমে বলছে যে আমরা কিন্তু আক্রমণ আগে করব না। পাকিস্তান তারা যুদ্ধ প্রতিহত করার জন্য ভারত আক্রমণ করবে, তারা রক্ষণাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। এবং পাকিস্তানের যে প্রধানমন্ত্রী তারা বলছে যে আমরা কখনোই আক্রমণ করব না, পূর্বে আমরা আক্রমণ করব না। তো আপনার ওই কথাই আপনার মুসলমানদের যে নীতি, যে তারা কখনোই আক্রমণ করবে না, তারাই কখনো নারী, শিশু, সাধারণ মানুষ হত্যা করবে না। মুসলমানদের তো আপনার কথাই আছে যে আপনার হলো আপনি আগে বলবেন যে আপনাকে মেরেই তারপরে আপনি কি করবেন, প্রতিঘাত করবেন, কিন্তু আপনি মারবেন। তাহলে পাকিস্তান তো সেটাই করলো, পাকিস্তান উপরে হামলা করছে। পাকিস্তান কিন্তু ভারতের উপর হামলা করে নাই। ভারত কিন্তু ভারতের উপরে কিন্তু পাকিস্তান হামলা করে নাই। হামলা করছে কি, তাদের যে বিমানগুলি ভূপাতিত করছে। তা তো করতে হবে, সেগুলো তো আক্রমণ করেছে, প্রতিহত করতে হবে না। আমি যদি ওই রকম হইতো, তাহলে পাকিস্তান যদি ভারতের উপরে আক্রমণ করতো তখন কি হতো? সেটাই, যদি যে মনোভাব বোঝা যাচ্ছে যে পাকিস্তান আক্রমণ করতে তাতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ফেলতে, এরকম একটা মনোভাব বোঝা যায়, কিন্তু এটা অত্যন্ত বাড়াবাড়ি। তাহলে পাকিস্তান একটা মানে ওই রকম ইসলামিক মাইন্ডের সে কাজটা করছে না। হ্যাঁ, অবশ্যই শুধু প্রতিঘাত করছে, কিন্তু হামলা করে না। এবং সব বলেও দিয়েছে যে আমরা হামলা করবো না। আবার দেখুন, হামলা করার পরে কিন্তু তার সঙ্গে সঙ্গে আক্রমণ করে। তারা সেখানে তাদের দেশের মানুষের সঙ্গে পরামর্শ করে, দেশের জনগণের সঙ্গে পরামর্শ করে মানে ডেমোক্রেটিক ওয়েতে পদক্ষেপ নেবে। এটা একটা ভালো জিনিস, তাই নাকি? যে দেশের সমস্ত মানুষ কিন্তু এই উনি যে করছে, এটা তো সে দেশের অনেক লোক চায় না। আক্রমণ করেছে সেখানে অনেক লোক তো না, ভারতের অনেকেই মানে ভারতের অলরেডি আপনার মানে একদম উচ্চ লেভেলের রাজনীতিবিদ যারা আছে, তারাও চাচ্ছে না যে এই ধরনের কোনো মানে একটা দেশের সাথে একটা দেশের যুদ্ধ বাঁচে, এটা তারাও চাচ্ছে না। শুধু মানে মোদি যে গ্রুপটা, এছাড়া কিন্তু কেউই এটার পক্ষে না। তো এটা আপনার এখন যে মোদি যে আপনার বলা হচ্ছে, তাহলে এর আপনি কি মনে করা যায়? আপনি কি মনে করেন? আপনি তো আমাকে বললেন। আমি মনে করি যে এখন ভারতবাসীর যে লক্ষ্যটা থাকা উচিত যে মোদিকে হটাও। কারণ যেহেতু এই মোদির কারণে যদি একটা দেশ ধ্বংস হওয়ার পথে চলে যায়, তাহলে তো তার পক্ষে থাকার কোনো প্রশ্নই উঠে না। এটা একটা সুন্দর প্রস্তাব, এবং এটাই হচ্ছে যে এখন ভারতবাসীর সবাই ঐক্য হইয়া, কারণ শুধু মোদির পক্ষে তো লোক না, অন্যান্য পক্ষে তো আছে। তাহলে সেখানে তো ওরা তো বলতো ওদের উচিত হলো এখন টোটাল হলো যে মোদি হটাও। যেহেতু আমরা যুদ্ধ চাই না, মোদি হটাও।
তাহলে সেটাই এখন ভারতবাসীর জন্য একান্ত আমি যেটা মনে করি যে ওদের পরিত্রাণের একটাই উপায় এখন, একটাই পরিধান, এই যুদ্ধ থেকে তাদের পরিধান হইতে গেলে, মানে যুদ্ধ থেকে তারা নিস্তার পেতে গেলে তারা যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একসাথে যদি তারা থাকতে হয় ভারতে, তাইলে তারা মোদীকে হটাইতে হবে। এবং আমি মনে করি যে সরাসরি তারা এখন মোদীর বিপক্ষে রাস্তায় নামা উচিত, যেমনি করে বাংলাদেশের যে অতীতে যে সরকার ছিল, যাকে মানে একদম মানে লক্ষ লক্ষ জনতা গণজোয়ারে কিন্তু সে বাধ্য হয়েছে ভারতে পালাতে, এমনি করে মোদীকে এখন সরাই দেওয়া উচিত, যে মোদীও যেমন অন্য জায়গায় এখন পালাইতে বাধ্য হয়। আপনার কথা খুবই সুন্দর, আপনার প্রস্তাবনা এবং আপনার চিন্তা ভাবনা এটা বাস্তবই মনে করি, কারণ আপনি যেটা বলেছেন এটা অনেকেরই কারণ ভারতের মানে অন্যান্য জাতি যারা আছে তারাও বলতেছে একই কথা, যে শুধু মোদী ছাড়া কেউ এই যুদ্ধ চায় না, এবং মোদীর একক মানে এক গড়ার কারণে সংসদ এটা নিয়ে যে মোদীর বিপক্ষে দেখলাম যে সংসদে, ইন্ডিয়াটা সংসদে দেখাইলো যে মোদীর বিপক্ষে, মানে তারা এমন ভাবে কথা বলতেছে মোদী আরেকবার যে যুদ্ধ বাঁধাইছিল সেই একই কথা, যে আপনি কেন যুদ্ধ বাঁধাতে যান, কেনই বা আমাদের দেশের ক্ষতি করতে, আমাদের এত বড় রাষ্ট্র কেন আমরা সেখানে যুদ্ধ করতে যাবো, এটা তো সাধারণ একটা ব্যাপার, কেন আমরা সেখানে আমাদের ধ্বংস করতে যাবো, আমাদের কেন অস্তিত্ব হারাতে যাবো, এই যুদ্ধ হলে তো আমাদের অস্তিত্ব টিকবে না, যে কোনো মতে আমরা ভাগাভাগি হয়ে যেতে পারে, বা যে কোনো মতে আমাদের মধ্যে বিরাট ধরনের একটা ক্ষয়ক্ষতি হতে পারে। যেমন আপনার সেভেন সিস্টার, তারপরে বিভিন্ন তাদের ক্ষয়ক্ষতি খন্ড খন্ড হওয়া যাওয়ার সম্ভাবনা। এবং ভারতে দেখেন, ভারতের আমি আরেকটা আইনের প্রতি আমার একটু রেমত আছে, ভারতের এক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়া যায় না গাড়ি নিয়ে, মানে সেখানে আপনি ঢুকতে পারবেন, কিন্তু যেমন আপনার হলো কলকাতার গাড়ি কিন্তু মুম্বাই ঢুকতে পারবে না। এখন আমার কথা হলো ভারত তো একটা রাষ্ট্রই, তাইলে আমি আপনার কর্তৃত্ব কেন মানবো, আমি কলকাতা কেন আপনার কর্তৃত্ব মানবো, মুম্বাই যদি আমার গাড়িতে মুম্বাই ঢুকতে না পারে, আমার গাড়ি যদি সেভেন সিস্টার যেতে না পারে কলকাতা থেকে, তাহলে আমি কেন আপনার কর্তৃত্ব মানবো? তাহলে তো আমি যেটা মনে যে ভারত তো কোনো স্বাধীন রাষ্ট্র না, তাহলে তো এখানে চরম বৈষম্য রয়ে গেছে এবং স্বাধীন রাষ্ট্র না, এখানে তো এটা তো একটা বিশাল মুম্বাইয়ের গাড়ি কলকাতা ঢুকতে পারবে না, বিশাল একটা মানে এখানে বাধ্যবাধকতা রয়ে গেছে। তাইলে তাদের স্বাধীনতা কোথায়? তাহলে আমি যে আমার প্রশ্নবিদ্ধ, তাইলে তারা তো স্বাধীনতা দাবি করে, কিন্তু এই যে স্বাধীনতা দাবি করাটা তাদের সঠিক না, তারা এখনো তাদের স্বাধীনতা অর্জন করার তাদের সুযোগ আছে, যে প্রত্যেকটা রাজ্য তাদের আমাদের স্বাধীনতা ফিরবে। হ্যাঁ, সেটা এরকম চিন্তা ভাবনা করার লোক বোধ হয় সেখানে আছে নাকি, সেটা আমি মনে করি থাকা উচিত এখন এই মুহূর্তে, যেহেতু আপনার এক স্টেট থেকে আরেক স্টেটে আপনি ঢুকতে দেবেন না, এবং এই জায়গার গাড়ি ওই জায়গায় অনুমোদন নাই, মানে শুধু কলকাতার গাড়ি কলকাতায় থাকতে পারবে, কলকাতার গাড়ি মানে মুম্বাইতে যেতে পারবে না, অন্য অন্য স্টেটে যেতে পারবে না, কারণ কি ওখানে এটা অনুমোদন নাই। এটা তো একটা চরম একটা জাতি, পৃথিবীর এইরকম সিস্টেম পৃথিবীর কোনো দেশে নাই, শুধু তাহলে তো এটা খুবই খারাপ। তাদের স্বাধীনতা কোথায়? আমি তো এটা মানে এই স্বাধীনতা আমি কোনো স্বাধীনতা হলো না, তারা তো এখানে চরম বৈষম্যের শিকার, তারা চরম বৈষম্যের শিকার, এবং তাদের তো আপনার ওই কথা যে তাদের তো এখন স্বাধীন হওয়া দরকার, এবং তারা নাকি এক জায়গাতে যাইতে গেলে আরেকজনের পারমিশন লাগে, মানে ওই জায়গায় গিয়ে আবার তাদের ওখানে বর্ডার ক্রস করতে গেলে তাদেরকে আবার তাদের ইয়া দেখাইতে হয়, কাগজপত্র দেখাইতে হয়, মানে সে যে কলকাতার লোক, হ্যাঁ, তার নাগরিকত্ব দেখাইতে হয়, মানে সে ইন্ডিয়ার লোক না, কলকাতার লোক হিসেবে তার নাগরিকত্ব, তাইলে তাকে মুম্বাই ঢুকতে না। এটা তাহলে আপনার ডিসক্রিমিনেশন, এবং এই যে আপনার ডিপ্রাইভেশন অফ দেয়ার ন্যাশনালিটি as a citizen of the country, it is a great deprivation, and it is not ethics of a country and citizenship. রাশিয়া এক স্টেট থেকে আরেক স্টেটে গাড়ি নিয়ে চলে যেতে পারে, আমরা কানাডা এক স্টেট থেকে আরেক স্টেটে গাড়ি নিয়ে চলে যেতে পারে, কিন্তু ইন্ডিয়াতে সিস্টেমটা নাই। এটা খুবই একটা মানে এই স্বাধীনতার ভ্যালু কোথায়? জঘন্য একটা তাদের পদ্ধতি, এই জঘন্য পদ্ধতি, যে তাদের মধ্যে যে একই দেশের মানুষের মনে যে বৈষম্য, এই জিনিসটা খুবই জঘন্য এবং নগ্ন, আপনার মানুষের অধিকার ছিনিয়ে নগ্ন একটা, তাদের অধিকারটা তো রইল না, তারা তো স্বাধীনতার অধিকার কোথাও ভোগ করতে পারে না, সেই ইচ্ছা করলেই যেতে পারতেছে না। তো আপনি একটা সুন্দর একটা বিষয় উত্থাপন করেছেন, বিষয়টা আসলে জরুরি, কিন্তু আমরা বিষয়টা তুলে ধরেছেন, এটা আসলে জরুরি বিষয়। তাহলে আমি আশা করব যে ভারতের লোকেরা এখনো তাদের সময় আছে, এখনো তারা
সেই মুদি হটাও নিয়ে আমি মনে করি যেটা তাদের একান্ত প্রয়োজন হয়ে দাঁড়াইছে। যে মুদি হটাও আমরা স্বাধীনতা চাই, আমরা এক স্টেট থেকে আরেক স্টেটে আমাদের গাড়ি আমাদের সবকিছু যেতে পারবে, তাইলে না আমরা ওই দেশে না করি, আমরা একটা দেশে না। রূপসী বাংলা আপনার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আপনার যে আলোচনা অনুষ্ঠানে আপনার যে একটা আপনার মনোভাব প্রকাশ করলেন যে মোদি হটাও, আসলে বিষয়টা সুদূর চিন্তিত একটা ওয়েল থট আউট প্ল্যান, একটা সিদ্ধান্ত। আপনি ঠিকই বলেছেন যে আপনার এই সুচিন্তিত যে আপনার মতামত, এটা ভারতবাসীর বোঝা উচিত এবং তারা অনতিবিলম্বে তারা এই পদক্ষেপ গ্রহণ করুক যে তাকে এই মোদি হটাও এই স্লোগানে তারা যদি সবাই একত্র হতে পারে, তাহলে তাদের দেশের যে আশু একটা বিপদ, একটা ভয়াবহ একটা বিপর্যয় থেকে তারা মুক্তি পেতে পারে। এই তো মনে হয় নাকি? আমি যেটা মনে করি, মোদি এখন তাদের মাথার মানে সোজা কথা এমন ভাবে মানে মাথায় গিয়ে বসছে তাজ হিসাবে, এই তাজ কিন্তু তাদের মানে এমন বিপদ নিয়ে আসবে যে এক সময় তারা মানে বহুত লোক হতাহত হবে। হ্যাঁ, বহু লোক নিহত হবে। মূল কথা প্রশ্ন নিহত, সমস্ত অস্ত্রে তো আর হতাহত নিহত ছাড়া কোনো উপায় আর এখনকার যুদ্ধ তো মানে সব হইলো আধুনিক মিসাইল, ক্ষেপণাস্ত্র, কোনো সৈনিকের যুদ্ধ, যে ঢাল তলোয়ার একজন কি করলে সেই মারা যায়। তো এখানকার ওই যুদ্ধ নেই। এখনকার যুদ্ধ যেটা হলো তো দেখা গেছে ববিন করে সবকিছু উড়ে দিল, এখানে সব সাধারণ মানুষ মারা যাবে। এই যুদ্ধ থেকে বেঁচার জন্য এই ধরনের মানে এই রাষ্ট্রের মানে ভারতের যে রাষ্ট্রের যে কাঠামো, যে সিস্টেমটা, এই সিস্টেম থেকে বাঁচতে গেলে আমি মনে করি যে তারা মোদি হটানো একান্ত প্রয়োজন। এবং ভারতবাসী এখনো তাদের সুযোগ আছে, তারা রাস্তায় দাঁড়ায় যাক এবং তারা ওইভাবে মানে এমন ভাবে ভূমিকা নিতে হবে যে তারা তাদের অধিকারকে ছেড়ে নিতে হবে। তাদের কিন্তু অধিকার নাই। আমি যতটুকু বুঝলাম, আমি কলকাতা যতবারই গেছি জিজ্ঞাসা করলাম যে ভাই এমন মধ্যে যেতে চাই, হ্যাঁ কলকাতার বাইরে আমি ঢুকবো না, আপনি পারবেন না, আমার গাড়ি নিয়ে যাওয়ার কোনো অধিকার নেই। তাইলে আপনি কিসের কলকাতার লোক, মানে আপনি তো ইন্ডিয়ার লোক না, আপনি শুধু কলকাতার লোক। বাস্তব অভিজ্ঞতা থেকে আপনি বলছেন? হ্যাঁ, আমি বাস্তব অভিজ্ঞতা। আপনার তাহলে তো আপনি ইন্ডিয়ার লোক না, আপনার কোনো নাগরিক না আপনার দেশে, আপনি এই দেশের কিছু না। আমার মতন আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গেলাম, যে যেরকম সেম আপনারা এক স্টেট থেকে আরেক স্টেটে গেলে এরকম। আপনার পাসপোর্ট লাগবে না, ঠিক আছে, কিন্তু আপনি কি করেন, আপনার ওখানে গেলে আপনার পারমিশন লাগবে, আপনার গাড়ি ঢুকানো যাবে না, ওখানকার গাড়ি নিতে হবে। তাহলে তো ওই দেশেরই নাগরিক না, তাহলে তো তার ওই দেশে স্বাধীনতা তারা ভোগ করতে পারতেছে না। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং বিষয় আপনি তুলে ধরেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টা কিন্তু অনেকে 40 সালে তারা স্বাধীন হইল, আজকে 2025 সালে, কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু তাদের এই নাগরিক স্বাধীনতায় তারা ভোগ করতে পারতেছে না। তাহলে এই স্বাধীনতার কি মূল্য থাকবে না? ঠিক আপনি ঠিক বলছেন। প্রিয় দর্শক, আশা করি আমরা আজকের জন্য আজকে যে আলোচনাটা আমরা করলাম, এই আলোচনা আপনারা দেখবেন, শুনবেন এবং আগামীতে আবার অন্য একটা বিষয় নিয়ে আমরা আবার